তুমি আমার সাথে দেখা করবে না? কেন করব? কেন করবা মানে কি? আমি বুঝতে পেরেছি সিদ্ধাত রেগে যাচ্ছে। রাগলে রাগুক, এটাই তো চাই আমি। চাইব না কেন? এই মেয়ে তো নিজেকে মহারানী ভাবে, যেন আমি তার কেনা গোলাম। যখন যা খুশি বলবে তাই করতে হবে। উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। কেন? হ্যাঁ, আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না? কোনো কথা থাকতে পারে না? সবসময় ওর কথাই শুনতে হবে আমাকে? আমার কথা কবার শুনে এসে? তাই রেগে যাচ্ছে বুঝেও কিছুই বললাম না। আমি চুপ করে রইলাম। ফোনের এপাশ থেকে শুনতে পাচ্ছি সিদ্ধাত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হয়তো রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমার আর ভালো লাগছে না। আমি চটপট বলে উঠলাম, আমার একটা কাজ আছে, আমি এখন দেখা করতে পারবো না। এটাই আমার শেষ কথা। আজকে তোমার কি কাজ শুনি? আজকে তো শুক্রবার, অফিস বন্ধ। অফিস বন্ধ থাকলেই যে আমার কাজ থাকবে না সেটা তো কোনো কথা না। আছে, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যা তোমার না জানলেও চলবে। সিদ্ধাত চুপ করে রইল, আর আমি ওর তার পরের কথাগুলো শোনার অপেক্ষায় আছি। অনেকটা সময় পরও কিছুই বলছে না বলে আমি আবার বললাম, তোমার আর কিছু বলার আছে? বলার থাকলে তাড়াতাড়ি বলো, না হলে আমি রাখছি। আমার এত কান পেতে বসে থাকার মতো সময় নেই। তা থাকবে কেন শুনি? আমাকে তো এখন আর সহ্য হয় না, তাই না? আমি বুঝি তো, সব বুঝি। নতুন মেয়ে পাইছো, তাই তো? আমার কথা বলার আর ইচ্ছে হলো না, তাই লাইনটা কেটে দিলাম। কেন যেন এখন একটু নিজেকে হালকা হালকা লাগছে এই কথাগুলো বলতে পেরে, সিদ্ধাতকে ফিরিয়ে দিতে পেরে। আমি এর আগে কখনো সিদ্ধাতের কথা ফিরিয়ে দেইনি, কিন্তু আজ ফিরিয়ে দিয়ে সত্যি হালকা লাগছে। বুঝুক মেয়েটা, একটু বুঝুক। আমাকে যখন ফিরিয়ে দেয়, আমার কথার গুরুত্ব দেয় না, তখন আমার কীরকম লাগে। ফোন কেটে দিয়ে চুপচাপ শুয়ে আছি। এর কিছুক্ষণের মধ্যেই আবার ফোন দিল ও। পরপর বেশ কয়েকবার কল দিয়েই যাচ্ছে। আমি ধরলাম না। অনেকবার কল করার পর আমি ধরবো কি ধরবো না ভাবতে ভাবতেই রিসিভ করলাম। আর সাথে সাথেই ওর সোজাসাপটা প্রশ্ন, তুমি আমার সাথে দেখা করবে না? সত্যিই দেখা করবে না তো? কি সোজাসুজি কথা রে বাবা! একটু রাগান্বিত হয়েই কথাটা বলল তা বুঝতে পারলাম। কথায় দুঃখও স্পষ্ট। আমিও রাগান্বিত কণ্ঠে বললাম, কথা কানে ঢুকে না? এক কথা কতবার বলতে হয়? কল দিয়ে বারবার একই জিনিস ঘ্যান ঘ্যান করবা না, বলে দিলাম একদম। ও, আমি ঘ্যান ঘ্যান করি এখন? ভালো, তাহলে তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে না, আর কখনো আমায় ফোন দিবা না। ফোন দিতে আমার ঠেকা পড়েছে। আর হ্যাঁ, তুমিও আমার সাথে আর যোগাযোগ রাখবে না ফাজিল মাইয়া। যাও, রাখো ফোন। আরও কিছু বলতে যাব, ঠিক তখন সিদ্ধাত লাইনটা কেটে দিল। আমার নিজেকে নিয়ে এখনও বিশ্বাস হচ্ছে না সিদ্ধাতের সাথে এভাবে কথা বলবো। যদিও একটু ভালো লাগছে, তারপরও কেমন যেন লাগছে ওর সাথে এইভাবে কথা বলাতে। ও হয়তো চিন্তা করতেও পারেনি আমি এইরকমভাবে কথা বলবো। যে কখনোই ওর কোনো কথা ফেলেনি, সে কিনা আজ এভাবে বিরোধিতা করলো। ও হয়তো এসব ভেবেই অবাকের শীর্ষে চলে যাবে। যাক, তাতে আমার কি? যা হয়েছে ভালোই হয়েছে। এইসব ঝাড়ি খাওয়ার, এটা করো ওইটা করো না, এটা করলে দোষ ওইটা করলে দোষ, এসব প্যারা আর ভালো লাগে না আমার। অন্তত এসব থেকে তো মুক্ত আমি। হ্যাঁ, আমি এখন স্বাধীন। ভাবতেই অবাক লাগছে। আসলে গতকাল অফিস থেকে একটু তাড়াতাড়ি আসছিলাম 3টার দিকে, যেহেতু বৃহস্পতিবার ছিল আর কাজে চাপও কম ছিল অনেকটাই। বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলবেলায় শুয়েছিলাম। হঠাৎই সিদ্ধাতকে প্রচণ্ড মিস করতে লাগলাম। ওকে দেখতে মনটা ছটফট করতে শুরু করলো। অনেক কিছু ভেবেচিন্তে সোজা ওর বাসার সামনে চলে গেলাম, কারণ খুব দেখতে ইচ্ছে হলো। ওরে ফোন করলাম। মহারানী তো ফোন ধরেই না। কয়েকবার কল করার পর রিসিভ করলো সে। বললাম, শোনো, আমি তোমাদের বাসার সামনে, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, একটু নিচে আসবে? কি বলো, বুঝি না তো। বললাম নিচে আসো, তোমায় দেখতে ইচ্ছে করছে, একটু সময় দাও আমাকে। আমি এখন ঘুমোচ্ছি। ওর ধীরে ধীরে কথা বলার শব্দ শুনে বুঝলাম সত্যি ঘুমাচ্ছে, কিন্তু কি করব, মন তবুও শান্ত হলো না। আমি ভাবলাম একটু লোভ দেখানো যাক। আবারও বললাম,
তাতে কি হয়েছে, নিচে আসো। বেশি না, আমাকে 30 মিনিটের মতো সময় দিলেই চলবে। তোমার সাথে একসাথে আইসক্রিম খাবো, রিকশায় চড়ে আইসক্রিম খাবো, সাথে যা খেতে চাও তাও খাওয়াবো। খাওয়া শেষ হলেই চলে যেও। ধুর, পারবো না আমি এখন কোথাও যেতে ফেতে। তোমার আইসক্রিম তুমিই খাও, ডিস্টার্ব করো না তো। ঘুমোতে দাও, রিকশায় চড়ে আইসক্রিম পরেও খাওয়া যাবে। রাখি। এই বলে ফোনটা রেখে দিল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। ও যখন বলেছিল ঘুমিয়ে আছে তখন বুঝলাম আসবে না। ভাবলাম আইসক্রিমের কথা বললে নিশ্চয় আসবে, কিন্তু সিদরাত আমার কথার কোনো পাত্তাই দিল না। কোনো কথাই শুনল না সে আমার। মনে মনে একটু কষ্ট পেলাম। আমার থেকে তার ঘুম বেশি জরুরি বুঝি। আমি আরও কয়েকবার কল দিলাম, কিন্তু ধরল না। তারপর কল দিয়ে ট্রাই করতে শুনি সুইচ অফ। আমি হতবাক হয়ে গেলাম। মেয়েটার কাছে আমার কোনো কথার মূল্য তো নেই। তারপর আমার সামান্য আবদারে সে এতই বিরক্ত হলো যে ফোনটা সুইচ অফ করে দিল। তখন আমার খুব কষ্ট লাগছিল। মনে হচ্ছিল বুঝি ব্রেকআপের আগেই মনটা ভেঙে গেল। অসহায়ের মতো আরও কিছু সময় দাঁড়িয়েছিলাম ওর বাসার সামনে। ভেবেছিলাম হয়তো আসবে, একবার হলেও আমার কথা ভেবে, কিন্তু সে আসেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে আমি বাসায় চলে আসি। যদিও রাতে ও কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করিনি। প্রচণ্ড মন খারাপ ছিল, ইচ্ছে হয়নি। আমি আমার অফিস ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে পারলে, রাতে 3টার দিকে তোমার কথা মানতে পারলে, তুমি আমার এতটুকু কথা রাখতে পারবে না? এত সমস্যা যে ফোনই বন্ধ করে দিতে হলো। এজন্য রাগে দুঃখে আমিও আর সিদরাতের কল ধরিনি। সারা রাত সাইলেন্ট করে ফেলে রাখলাম। এই তো গত মাসের, হ্যাঁ, 10 তারিখে অফিসে তেমন কোনো কাজ ছিল না। যা কাজ ছিল এর আগের দিনই ফাইলগুলো সব কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরও ফাইলগুলো চেক করতে লাগলাম। সেগুলোও হয়ে গেলে আমার সাথে যারা কাজ করে তাদের কেবিনে গিয়ে টুকটাক কথা বলছিলাম, কেমন আছে, কাজকর্ম ঠিকঠাক মতো চলছে কিনা, এইসব। দিনটা এমন ছিল যে ওই দিন আমার অফিসে না গেলেও তেমন কিছু হতো না, কারণ আমার সব কাজই কমপ্লিট ছিল। কিন্তু এটা তো আর নিজের অফিস না, যখন ইচ্ছা তখন আসব, যখন ইচ্ছা তখন যাব, তাই যেতেই হলো। এই তো মনে হয় লাঞ্চ আওয়ারের পর সিদরাত ফোন দিয়ে বলল, হ্যালো, কি করো এখন সুবন? অফিসে আছি, কাজ করছি। কি আবার করব বলো? অন্য কিছু করছো না তো আবার? অন্য কিছু করার জন্য কি আমাকে অফিস থেকে বেতন দেওয়া হয় সোনা? না, তবু আর কি। এই কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। একবার মনে হলো বলি, অফিসে ওই যে আমার পাশের মেয়েটা আছে না, লামিয়া, ওর হাত ধরে বসে আছি। ওর হাতের রেখা দেখে দেখে ভবিষ্যৎবাণী করছি। আমি কিছু বুঝলাম না, অফিসে আবার অন্য কিছু কি করে? আর মেয়েরাই বা এসব আজগুবি কথা পায় কোত্থেকে ভাই? আমি বললাম, তুমি কি মিন করতেছ? কী সব ফালতু কথা এসব? না কিছু না, আজকাল তো পুরুষ মানুষদের বিশ্বাস করাই যায় না, কখন যে কি করে ফেলে। তো আমাকে বিশ্বাস করো না তুমি? কথাটা খুবই নিখুঁতভাবে এড়িয়ে গেল সে। এড়িয়ে বলল, আচ্ছা বাদ দাও, তোমার কি এখন কাজের চাপ বেশি? লাঞ্চ করেছো? এই কথাটা শুনে বুঝতে পারলাম এখন আমাকে ওর সাথে দেখা করতে হবে। এর আগে যতবার দেখা করেছি তার আগে জিজ্ঞেস করেছে অফিসে কাজের চাপ বেশি কিনা। এটা বলতে পারি এই কাজটা ওর এক প্রকার রুটিনের মতো হয়ে গেছে। তারপর চলে গিয়েছিলাম দেখা করতে অফিস থেকে ছুটি নিয়ে। ও আগের থেকেই বলে রেখেছিল কই দেখা করতে হবে, সেখানেই চলে গেলাম। কিন্তু আমাকে দেখেই প্রথমে সিদরাত বলে উঠল, এই সানগ্লাস খোলো বলছি। হ্যাঁ, কি বলছো, কেন? তোমাকে না বলছি সানগ্লাস চোখে না পড়তে। আমি থাকলেও পড়বে না, না থাকলেও পড়বে না। পরবো না কেন? সানগ্লাস পরলে কি হয় বুঝি না, ধুর। তুমি মনে করছো আমি কিছু বুঝি না? সানগ্লাসের ভেতর যে কত রকমের শয়তানের হাড্ডি আছে সেটা আমি ভালো করেই জানি। সানগ্লাস পরে অন্য মেয়ের দিকে তাকাও যাতে আমি দেখতে না পাই, আমি সব জানি। আমি ওর কথা শুনে এতটা অবাক হলাম বোঝানোর মতো না। এসব তো আমি কখনো কল্পনাতেও চিন্তা করিনি। আরে এই মেয়ে বলে কি? এরপর থেকে আমি সানগ্লাস পরা বাদ দিয়ে দিয়েছিলাম। মেয়েদের মাথায় যে কত কিছু ঘোরে
তাদের মনে যে কখন কি চলে তা বোঝা মুশকিল। আরেকদিন রাত 2:30টায় আমি তখন মরার মতো ঘুমাচ্ছি। সারাদিনের পরিশ্রমের পর যেন বহু কাঙ্ক্ষিত বিশ্রাম, কি যে শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম, তখনই সিদ্ধার্থ আমায় ফোন করে বলে, আচ্ছা সুবন, আমায় কতটা ভালোবাসো? 2:30টায় ঘুম ভাঙিয়ে এই প্রশ্ন করছে। আমার বিশ্বাস হচ্ছে না। ঘুমে যেন চোখ মেলে তাকাতে পারছি না। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এত রাতে ফোন করে এই কথা বলার মানে কি? তবুও বললাম, অনেক অনেক ভালোবাসি। তা আমার জন্য কি করতে পারবা? আমি একটু হেসে বললাম, তুমি চাইলে তোমাকে মা ডাকার ব্যবস্থা করতে পারি। আমার কথাটা শুনে সিদ্ধার্থও একটু হাসলো। তারপর যা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বাসার সামনে এখন আসো, আমি বারান্দায় দাঁড়িয়ে তোমায় একটু দেখব। তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি। এখন রাত কটা বাজে খেয়াল করছো তুমি? তুমি কি আসবে? আমি জানি ও একটু পাগলি টাইপের, তাই ঘুম নষ্ট করে ওর বাসার সামনে এই রাতে চলে গেলাম। আর ও, আমি অফিস ছুটি নিয়ে দেখা করতে পারি, ঘুম নষ্ট করে তোমার ইচ্ছা পূরণ করতে পারে, তোমার কথা অনুযায়ী চলতে পারে। তাহলে তুমি কেন পারবা না? আমার কথার কি কোনো দাম নেই? এতটুকু গুরুত্ব নেই তোমার কাছে আমার? একজন এসে বলল, মিস্টার সুবন, আপনাকে একজন মেয়ে খুঁজছে। উনি নাকি আপনার খুব কাছের মানুষ, গুরুত্বপূর্ণ কাজের জন্য দেখা করতে চাচ্ছে। অফিসে আসলাম আজ সকাল থেকেই, মনটা একটু খারাপ। ঘন্টাখানেক পরে রিসেপশন থেকে ডাক আসলো, আমাকে একজন খুঁজছে। আমার নাকি খুব কাছের মানুষ। কাছের মানুষ আমার? একটু অবাক হলাম। রিসেপশনে গিয়ে কোথায় সে জানতে চাইলে জানালো ওয়েটিং রুমে আছে মেয়েটি। আমিও ওয়েটিং রুমেই গেলাম। দেখলাম একটা চেয়ারে জড়সড় হয়ে হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছে মেয়েটা। একটা কাশি দিলাম। এক্সকিউজ মি, আপনি কি? আমি পুরো কথাটা শেষ করতে পারলাম না। আমার কাশির শব্দ শুনেই মেয়েটা মুখ তুলে তাকালো। আমি এখানে সিদ্ধার্থকে দেখে একটু হতভম্ব হয়ে গেলাম। আমি ওকে এখানে দেখব আশা করিনি। দুজনেই একটু চুপচাপ হয়ে থাকলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, ওর চোখগুলা ফোলা ফোলা আর লাল, চুলগুলা উস্কো খুস্কো, ঠিকমতো চুলগুলা আশ্রায়নি। এ কি অবস্থা করেছে ওর নিজের চেহারার এই একদিনে? আমি একটু কাছে এগিয়ে গিয়ে বসলাম ওর পাশে। ও আগে বলতে শুরু করলো, নতুন কাউকে পেয়েছো, এখন আর ভালো লাগে না আমাকে, তাই না? কান্নাজড়িত কণ্ঠে কথাটা বলল সিদ্ধার্থ। যদিও সকাল থেকে মনটা ভালো ছিল না, তবুও ওর কথাটা শুনে কেন যেন একটু হাসি পেল। না, এই মেয়ে দেখছি এখনও ঠিক হয়নি। আমি কিছু বলতে যাব তার আগেই সিদ্ধার্থ আবার বলল, আমি অনেক জ্বালাতন করি তোমায়, তাই না বলো? আমি ওর কানে কিছুটা চুল গুজে দিয়ে বললাম, একটু একটু। একটু একটু না, অনেক বেশি জ্বালাতন করি। আমি জানি, আমি আসলে বুঝতে পারিনি তোমার অনুভূতিটা। আমি যখন তোমার কথা এড়িয়ে চলি, তোমার এই রকমই কষ্ট হয়। আমি সরি সুবন, আমি এখন থেকে তোমার সব কথা শুনবো। এই প্রমিস করছি, আমি তোমার সব কথা শুনবো। এই কথাটা বলেই সিদ্ধার্থ কাঁদতে লাগলো। যাক, অন্তত মেয়েটা বুঝতে পারছে। আমি হেসে বললাম, আচ্ছা হয়েছে, থামো এখন, আর কেঁদো না। চলো এখন আমার সাথে। নিশ্চয় কিছু খাওনি, আর চেহারার এই কি অবস্থা করেছ? এই কথাটা বলতে না বলতেই সিদ্ধার্থ আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি করছো? ছাড়ো, এটা অফিস, কেউ দেখে ফেলবে। পাগল হলে নাকি? এই বলে ওকে আমার থেকে ছাড়িয়ে অফিসের ক্যান্টিনে নিয়ে যেতে লাগলাম। অমনি লামিয়ার দিকে চোখ গেল। বাহ, আজ লামিয়া শাড়ি পরেছে। তোমাকে খুব সুন্দর লাগছে লামিয়া। আমার কথাটা শুনে সিদ্ধার্থ আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকালো। আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি, গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়ের প্রশংসা করতে নেই। আমি পরিস্থিতি সামলানোর জন্য সিদ্ধার্থকে আস্তে করে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আরে তুমি আমার সুন্দরী, তুমি তো আমার সীমার মাঝে অসীম। সিদ্ধার্থ কিছু বলল না, কিন্তু ওর তাকানো দেখে বুঝতে পারলাম মনে মনে হয়তো বলছে, সময় আসুক, সুদে আসলে সব বুঝিয়ে দিব, তোমায় পরে দেখে নিব।
গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।